ট্রেনে ওঠার পর থেকে এখন অবধি কিন্তু ট্রেনের জল খাবার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল। কন্টিনিউয়াসলি প্রচুর ট্রেনের হকার উঠছে, প্লাস রেলের যারা আছেন তারাও অনেক কিছু নিয়ে আসছেন, চা কফি স্ন্যাক্স আইটেম জল সবই অ্যাভেলেবেল আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্রিপ টু ওয়াচের একটা নতুন জার্নিতে আমি আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে উজ্জৈন। আর আমি যাচ্ছি মহাকাল বাবার পুজো দিতে, মহাকালেশ্বর। আর সেখানে যাওয়ার সমস্ত ইনফরমেশান এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখন চলে এসেছি কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পেছনে দাঁড়িয়ে আছে কলকাতা আহমেদাবাদ এক্সপ্রেস। এখন সময় 1:05, আমরা কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছি। আর আমাদের কোচ A2, এটা হচ্ছে কোচ A2। আর এই প্ল্যাটফর্মে কিন্তু একটাই মাত্র জলের দোকান, তো আমি জল আর একটাই মাজা কিনে নিয়েছি। অলরেডি 7:03 বাকি ট্রেন ছাড়তে। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ট্রেনের ভেতরে যাচ্ছি, যে বাকি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি। 19414 কলকাতা টু আহমেদাবাদ আদি এক্সপ্রেস দুপুর 1:10 কলকাতা স্টেশন থেকে ছেড়ে রওনা দেয় আহমেদাবাদের উদ্দেশ্যে। 19414 আদি এক্সপ্রেস কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এই ট্রেনের এসি 2 টায়ারের কোচ মোটামুটি পরিষ্কার ছিল এবং তুলনামূলকভাবে খালি ছিল। ঘড়ির কাঁটায় 1:10। শিডিউল ডিপার্চার সময় অনুযায়ী কলকাতা স্টেশন থেকে রওনা হলো 19414 আদি এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে শিডিউল ডিপার্চার থাকলেও ট্রেনের বেশিরভাগ প্যাসেঞ্জারের বোর্ডিং কিন্তু কলকাতা স্টেশন থেকে হয় না। ট্রেন যত আস্তে আস্তে আহমেদাবাদের দিকে এগোয় তত আস্তে আস্তে প্যাসেঞ্জারের বোর্ডিং হয় এই ট্রেনে। কলকাতা থেকে উজ্জয়ন অবধি এই ট্রেনের মোট 22টা হল্ট আছে এবং উজ্জয়ন পৌঁছাতে এই ট্রেন সময় নেয় প্রায় 32 ঘন্টা। 2 টায়ার এসিতে ট্রেন ছাড়ার আগেই সমস্ত বোর্ডেড প্যাসেঞ্জারের জন্য সব বেডরোল আইটেমস ট্রেনে রাখা ছিল। ট্রেনের প্রত্যেকটি কোচের এন্ট্রান্সে 2টি করে ওয়াশ বেসিন, সাথে হ্যান্ড ওয়াশ, একটি করে বড় মিরর এবং একটি ডাস্টবিন ছিল। প্রত্যেকটি কোচে 2টি করে ইন্ডিয়ান এবং 2টি করে ওয়েস্টার্ন টয়লেট ছিল। টয়লেটগুলো মোটামুটি পরিষ্কারই ছিল এবং টয়লেটে একটি করে ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ, একটি বড় মিরর, একটি উইন্ডো, পুশ ফ্লাশ বাটন, হ্যান্ড ওয়াশ এবং একটি হোল্ডিং রড ছিল। ট্রেনের এসি কিন্তু যথেষ্ট জোরে চালিয়ে রয়েছে, ভেতরটা পুরো চিল হয়ে রয়েছে, একদমই কমফোর্টেবল। আর 2 টায়ার এসি বলে লোকজন অনেক কম। সব প্যাসেঞ্জারের বোর্ডিং এখনো হয়নি, তো আস্তে আস্তে ট্রেনটা যত এগোবে আহমেদাবাদের দিকে তো আস্তে আস্তে লোকে উঠবে, অনেক প্যাসেঞ্জারের বোর্ডিং হবে। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন আর আমি আপনাদের সাথে সমস্ত ইনফরমেশান শেয়ার করব উজ্জয়ন অবধি পৌঁছানোর। 2 টায়ার এসিতে আমার সিট ছিল সাইড লোয়ার। তাই ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমার বেডরোল গুছিয়ে নিলাম শুয়ে শুয়ে ট্রেন জার্নিকে উপভোগ করব বলে। ট্রেন ছাড়ার প্রায় 1.5 ঘন্টা পর আমরা বাড়ি থেকে আনা লাঞ্চ খেয়ে নিয়েছিলাম, আর ট্রেন ততক্ষণে বর্ধমান স্টেশন পার করছিল। দুপুর 3:15 নাগাদ ট্রেন এসে পৌঁছেছিল প্রথম হল্ট দুর্গাপুর জংশনে এবং 5-7 মিনিটের হল্টের পরেই সেখান থেকে আবার রওনা হয়েছিল পরের স্টেশন আসানসোলের উদ্দেশ্যে। আসানসোল স্টেশনে ট্রেন পৌঁছেছিল প্রায় 4টে নাগাদ
এবং এখানে বেশ কয়েকজন প্যাসেঞ্জারের বোর্ডিং হয়েছিল। মাত্র মিনিট 10 হল্ট এবং তারপরই আসানসোল স্টেশন থেকে 19414 কলকাতা আহমেদাবাদ আদি এক্সপ্রেস রওনা হয়েছিল পরের স্টেশন ধানবাদের উদ্দেশ্যে। সময় তখন বিকেল 5:30। বাংলার সীমানা অতিক্রম করে ট্রেন এসে পৌঁছেছিল ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে। ধানবাদ থেকে প্রচুর প্যাসেঞ্জারের বোর্ডিং হয়েছিল, তবে এখানে ট্রেনের দুপাশেই প্ল্যাটফর্ম পড়ায় প্যাসেঞ্জারের ওঠানামা করতে অনেক সুবিধা হয়েছিল। ধানবাদ জংশনে প্রায় 10 মিনিটের হল্ট ছিল আদি এক্সপ্রেসের এবং তারপর সেখান থেকে রওনা হয়ে ট্রেন এগিয়ে চলল পরের হল্ট কাটরাসগড়ের দিকে। আমি এই ট্রেন যাত্রাকে দারুণভাবে উপভোগ করছিলাম এবং তার সাথে উপভোগ করছিলাম প্রকৃতির বিভিন্ন সময়ের বিভিন্ন রূপকেও। এখন সময় রাত 7:40 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে বোকারো স্টেশনে। ট্রেন কিন্তু মোটামুটি টাইমে চলছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে ট্রেনটাকে, এটা আমার খুব ভালো লাগলো দেখে। বোকারো থার্মাল স্টেশনের প্ল্যাটফর্মে নামতেই চোখে পড়ল আমাদের দেশের সর্ববৃহৎ স্টিল ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং তার পাশেই ছিল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বোকারো থার্মালে মাত্র মিনিট 2 হল্ট দিয়েই আদি এক্সপ্রেস রওনা হলো পরের স্টেশন বারকাকানার উদ্দেশ্যে। বোকারো থার্মাল স্টেশন অবধি আদি এক্সপ্রেস মোটামুটি সময় মতোই চলছিল, তবে বারকাকানা স্টেশনে ইঞ্জিন চেঞ্জ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় লেগেছিল এবং তারপর থেকে ট্রেন বেশ অনেকটাই লেট করা শুরু করেছিল। এই স্টেশনে কিন্তু ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হচ্ছে, সামনে ইঞ্জিন চলে গেছে, খুলে দিয়েছে, নতুন ইঞ্জিন লাগবে। তারপর আবার এখান থেকে ট্রেন এগোবে আহমেদাবাদের দিকে। তো দেখা যাক আর কতক্ষণ সময় নেয় এখানে, অলরেডি 9:15 বাজে। প্রায় 30 মিনিটের পর আদি এক্সপ্রেস বারকাকানা থেকে রওনা হলো আহমেদাবাদের উদ্দেশ্যে। ট্রেনের ইঞ্জিনটা কিন্তু এবার চেঞ্জ করে এই সাইড থেকে ওই সাইডে করে দেওয়া হয়েছে, মানে ট্রেনটা আবার রিভার্সে যাচ্ছে, এখন ট্র্যাক চেঞ্জ করে আবার আহমেদাবাদের দিকে যাবে। তো এই স্টেশনটাই কিন্তু একটা অনেকক্ষণের হল্ট ছিল, তারপরে ইঞ্জিনের পজিশন চেঞ্জ হলো। তো আগে আমরা ছিলাম ট্রেনের একদম সামনের দিকে, আর এখন আমরা চলে এসেছি ট্রেনের একদম পেছনের দিকে। ট্রেনে ওঠার পর থেকে এখন অবধি কিন্তু ট্রেনের জল, খাবার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল কন্টিনিউয়াসলি। প্রচুর ট্রেনের হকার উঠছে, প্লাস রেলের যারা আছেন তারাও অনেক কিছু নিয়ে আসছেন, চা, কফি, স্ন্যাক্স আইটেম, জল সবই অ্যাভেলেবেল আছে। রাত 10:30 নাগাদ আমরা ডিনার করে নিয়েছিলাম এবং রাত 11টার মধ্যে ট্রেনের প্রায় সমস্ত প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছিল, তাই দেরি না করে আমিও শুয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙল সকাল 8টা নাগাদ। সকাল থেকেই হকারদের আনাগোনা শুরু হয়ে গেছিল, তাই সকালের চা, কফি এবং ব্রেকফাস্ট পেতে কোনো রকম অসুবিধা হয়। সকাল 11টা নাগাদ 19414 আদি এক্সপ্রেস এসে পৌঁছেছিল মধ্যপ্রদেশে কাটনি মুরওয়ারা স্টেশনে। এই স্টেশনে ওয়াটার পিউরিফায়ার ইনস্টল করা ছিল রেলের তরফ থেকে, যেখানে জল ভরতে 5 টাকা করে খরচ লাগছিল এবং ভর্তি জলের বোতল কিনতে 10 টাকা করে খরচ লাগছিল। এছাড়াও স্টেশনে পুরি, সবজি, পরাঠা এবং সিঙ্গারা বিক্রি হচ্ছিল সকালে ব্রেকফাস্টের জন্য। মাত্র 10 মিনিটের হল্ট দিয়ে আদি এক্সপ্রেস রওনা হলো কাটনি মারওয়ারা স্টেশন থেকে। যারা রেল যাত্রাকে উপভোগ করতে চান তারা এই ট্রেন যাত্রায় বিভিন্ন ছোট ছোট পাহাড় দেখতে পাবেন মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায়। ট্রেনের জানলা থেকে বাইরের পৃথিবীকে দেখতে বেশ সুন্দর লাগছিল। ঘড়ির কাঁটার সাথে সাথে ট্রেনের গতিবেগও আস্তে আস্তে বেড়েই চলেছিল।
ভোপালের নিকটবর্তী সন্ত হিরদারামনগর পৌঁছানোর আগেই ট্রেন নিজের সময়সূচি অনুযায়ী চলছিল। ট্রেনের গতিবেগের সাথে সাথে সবুজ প্রকৃতির ওপারে থাকা ছোট ছোট পাহাড় উঁকি মেরে চলেছিল মাঝে মাঝে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে করতে কখন যে সময় কেটে গেছিল বুঝতেই পারিনি। রাত তখন 9:15। আমাদের ট্রেন এসে পৌঁছেছিল উজ্জয়ন জংশনে। 9:25 শিডিউলড অ্যারাইভাল টাইম থাকলেও আমাদের ট্রেন 10 মিনিট আগেই উজ্জয়ন জংশন স্টেশনে পৌঁছে গেছিল। উজ্জয়ন জংশনের প্রত্যেকটি প্ল্যাটফর্মেই যাতায়াতের সুবিধার জন্য স্লোপ বানানো রয়েছে। সেখান থেকে ওভারব্রিজ পার হয়ে আমরা পৌঁছালাম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। স্টেশনের লাগোয়া পার্কিং থেকে দুটো অটো নিয়ে আমরা রওনা হলাম উজ্জয়নের মহাকাল মন্দিরের গেট নাম্বার 1 এর উদ্দেশ্যে। স্টেশনের বাইরে অনেক অটো, টোটো এবং ম্যাজিক গাড়ি আছে। স্টেশনের বাইরে প্রিপেড কাউন্টারও আছে। যাত্রীরা সেখান থেকেও প্রিপেড কুপন নিয়ে অটো অথবা টোটো বুক করতে পারেন। স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে আমরা রওনা হলাম উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের 1 নম্বর গেটের উদ্দেশ্যে। 1 নম্বর গেট থেকেই উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে ভিআইপি এন্ট্রি হয় এবং ভস্য আরতি দেখার জন্য টিকিটও 1 নম্বর গেটের পাশের কাউন্টার থেকেই করতে হয়। উজ্জয়ন স্টেশন থেকে মহাকালেশ্বর মন্দিরের 1 নম্বর গেট পৌঁছাতে 15 থেকে 20 মিনিট সময় লাগে এবং এর ভাড়া লাগে 100 থেকে 150 টাকার মধ্যে। মহাকালেশ্বর মন্দিরের 1 নম্বর গেটের বাইরে লাইন দিয়ে পরপর প্রচুর হোটেল রয়েছে, যার ভাড়া 500 টাকা থেকে 5000 টাকা অবধি হয়ে থাকে। মন্দিরের গেট থেকে হোটেলের ডিস্টেন্স এবং বিভিন্ন ফেসিলিটির ওপর এই ভাড়া নির্ভর করে। অক্টোবর থেকে মার্চ এই সময় উজ্জয়নে আসার উপযুক্ত সময় এবং এই সময়ের আবহাওয়া মনোরম থাকে। তবে গরমকালে এখানে প্রচন্ড গরম হয়, 40-42 ডিগ্রির ওপরে এখানকার তাপমাত্রা থাকে। উজ্জয়নের 1 নম্বর গেটের কাছে পৌঁছে আমরা চেক ইন করেছিলাম হোটেল অমৃতে। এখানে আমরা মোট 2টি রুম নিয়েছিলাম। হোটেল অমৃত প্যালেস বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং রুমগুলো যথেষ্ট বড় ছিল। হোটেলে লিফট ছিল এবং হোটেলের রিসেপশন এরিয়ায় ওয়াইফাই সিগন্যাল অ্যাভেলেবেল ছিল। আমাদের রুমে একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড ছিল, 3টি সাইড টেবিল ছিল, পর্যাপ্ত পরিমাণে চার্জিং পয়েন্ট ছিল, একটি টিভি ছিল, এসি ছিল এবং ফ্যানও ছিল। এছাড়াও রুমের ভেতরে একটি বড় মিরর ছিল। তবে রুমের ভেতরে ইন্টারনেট নেটওয়ার্ক একটু স্লো কাজ করছিল। রুমের ওয়াশরুমটাও বেশ বড় ছিল। এখানে ওয়েস্টার্ন টয়লেট ছিল, একটি মিরর ছিল এবং একটি ওয়াশ বেসিন ছিল। 1 রাতের জন্য আমাদের এই এসি রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা। আমাদের এই হোটেল থেকে মহাকালেশ্বর মন্দিরের 1 নম্বর গেট পায়ে হাঁটা দূরত্বে ছিল। হোটেলে চেক ইন করার পর সমস্ত লাগেজ রেখে আমরা রাতের খাবার সেরে ফেলেছিলাম। উজ্জয়নে প্রচুর নিরামিষাশী হোটেল আছে মহাকালেশ্বর মন্দিরের চারিপাশে। আমাদের হোটেলের কাছেই ছিল দর্শন রেস্টুরেন্ট, সেখানেই আমরা রাতের খাবার খেয়েছিলাম। রাতের খাবারে আমরা আলু জিরা এবং রুটি খেয়েছিলাম, সাথে ছিল রায়তা। রাতের খাবার শেষ করে আমাদের হোটেল অমৃত প্যালেসের বিপরীতের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মহাকালেশ্বর মন্দিরের 1 নম্বর গেটের দিকে। সেখানেই চলছিল বাবার শয়ন আরতি। সেই শয়ন আরতি দেখার জন্য বাইরে বড় স্ক্রিন লাগানো ছিল। দর্শনার্থীরা এই সমস্ত বড় বড় স্ক্রিনে দিনের বিভিন্ন সময় বাবার বিভিন্ন রকমের আরতি দেখতে পায়। মন্দিরের এই 1 নম্বর গেটেই জুতো জমা রাখার বিনামূল্যে কাউন্টার রয়েছে এবং মোবাইল জমা রাখারও বিনামূল্যে কাউন্টার রয়েছে। রাত 11টা অবধি মহাকালেশ্বর মন্দিরে শয়নারতি দেখার পর আমরা ফিরে গেছিলাম আমাদের হোটেলে এবং ঘুমিয়ে পড়েছিলাম। আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন এলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের ভস্য আরতির বুকিং এবং তার যাবতীয় তথ্য নিয়ে পরের ভিডিও আসবে খুব শিগগির। তার সাথে থাকবে উজ্জয়নে আর কোন কোন মন্দির আপনারা ঘুরে দেখতে পারেন এবং তাতে কত খরচ হতে পারে। তাহলে এই ভিডিওটা এই অবধি। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।